আসসালামু আলাইকুম। ম্যাক্সিম রাইডস অ্যান্ড ডেলিভারি প্রেজেন্টস উদ্যোক্তা আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। দর্শক, এই মুহূর্তে স্টুডিওতে আছেন তরুণ এগ্রি ফিনটেক উদ্যোক্তা আর কে রিপন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন? আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা জানি আপনি অ্যাগ্রো চেইন নিয়ে কাজ করছেন। তো আমরা একটু অ্যাগ্রো চেইন সম্পর্কে জানতে চাবো আপনার কাছে। শুরুতেই আপনাকে একটি প্রশ্ন করছি। অ্যাগ্রো চেইন প্রজেক্টটি কেন বর্তমান সময় বাংলাদেশের জন্য একটি অত্যন্ত জরুরি পদক্ষেপ এবং এটি একটি স্মার্ট বাংলাদেশ আগামী 2041 ভিশনে পদক্ষেপ রাখতে যাচ্ছে। সো আমরা এটা সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে চমৎকার প্রশ্ন করেছেন। দেখুন, আমাদের এই বাংলাদেশে এখন আমরা যদি বলি 1971 সাল থেকে শুরু করে এই দীর্ঘ 54 বছরে অনেক কিছুই ডেভেলপ হয়েছে, অনেক কিছু উন্নতি হয়েছে, আবার অবনতি হয়েছে, কিন্তু দেখা গেল কোথাও যেন কৃষকের উন্নতি এখনও আমাদের দেশে হয়নি। সেটা ধারাবাহিকতায় আমাদের এই প্রজেক্টটা তৈরি করা, যে কৃষকরা তার যে ন্যায্য অধিকার পাচ্ছে না এবং এই বর্তমান কৃষক যে ফসলগুলো ফলাচ্ছে যার সঠিক দাম তারা পাচ্ছে না, এই এই বিষয়গুলোর উপরে নির্ণয় করে এটাকে তৈরি করা হয়েছে। এবং এটা যদি সত্যিকার অর্থে বাস্তব রূপ নেয় এবং বাস্তব করা যায়, তাহলে বাংলাদেশের স্মার্ট ভিশন 2041 সাল সত্যিকার অর্থে রূপান্তরিত হবে। এই অর্থে যে এই মার্কেটটি $45 বিলিয়ন মার্কেট, যা বাংলাদেশি টাকায় প্রায় 5,000 লক্ষ কোটি টাকার একটা মার্কেট, যে মার্কেটে প্রায় 1,57,00,000 বা 1.5 কোটির মতো মানুষ, এখানে কৃষক জড়িত আছে, যেখানে অনেকগুলো কর্মসংস্থান রয়েছে। এই যে আমাদের জিডিপির যে 11% যে ভ্যালুয়েশন তারা রাখছে, সেই মার্কেটটাকে সত্যিকার অর্থেই ডিজিটাল করতে পারলে স্মার্ট ভিশন যেটা আমরা বলছি সেটা সত্যি বাস্তবায়িত হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আমি আপনার কাছে জানতে চাবো যে আমাদের দেশের প্রান্তিক কৃষকরা কিন্তু প্রযুক্তিগতভাবে খুব বেশি একটা দক্ষ নয়, আমরা জানি। অ্যাগ্রো চেইন কীভাবে একজন সাধারণ কৃষকের কাছ থেকে সহজবোধ্য হবে এবং কিভাবে আয়ের নিশ্চয়তা দিবে? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করেছেন, দেখুন, এটা বোধহয় সত্যি ঠিক নয়। কারণ এখন গ্রাম পর্যায়ে, একটা কৃষক পর্যায়েও এই স্মার্টফোনের ব্যবহার রয়েছে। বাংলাদেশে প্রায় 12 কোটি স্মার্টফোন ইউজার, সেখানে অবশ্যই গ্রাম পর্যায়ে কৃষকরা একেবারেই অজ্ঞ, এই কথা বলাটা বোধহয় ঠিক হবে না। তবে হ্যাঁ, বলতে পারেন যে আমাদের অ্যাগ্রো চেইনে যে প্রযুক্তি বা প্রজেক্টটা বা অ্যাপ্লিকেশনসটা, তারা এটার সাথে কতটা আসলে মেনে নিতে পারবে বা বুঝতে পারবে। হ্যাঁ, এখানে আমরা এই বর্তমান যুগে, এআইয়ের এই যুগে, আমরা এআই দ্বারা এমন কিছু জিনিস বা লজিক এখানে দেওয়ার চেষ্টা করেছি যে এআইকে, এই অ্যাপটা যখন উনি ওপেন করবেন, তাকে নিজে নিয়ন্ত্রণ করার সুযোগ সৃষ্টি করবে এবং অ্যাপ তাকে নিয়ন্ত্রণ করার মতো একটা সিস্টেম এখানে দেওয়া রয়েছে। পাশাপাশি আমরা ট্রেনিং এবং পাশাপাশি আমাদের লোকাল হাবগুলোর মাধ্যমে, লোকাল এজেন্টের মাধ্যমে তাদেরকে শিক্ষা গ্রহণ করা বা তাদেরকে ট্রেনিং করে শেখানোর যে বিষয়টা, সেটা আমরা এখানে নিশ্চিত করেছি। যে কারণে যে কোনো কৃষক এখানে খুব সহজেই আপনার কাজ করতে পারবে। যদি আমি আপনাকে শুধু একটু মানে কৃষকরা কিভাবে কাজ করতে পারবে যে প্রশ্নটা আপনি করেছেন, সেটা যদি একটু 1 সেকেন্ডের যদি আমি আপনাকে উদাহরণ দেখাই। দেখুন, আমি এই অ্যাপটা কিন্তু ওপেন করলাম এখানে, ঠিক আছে? একদম সহজ একটা অ্যাপ। এখন ধরে নিন আমি এখন ফসল ফলানোর জন্য কাজ করছি, মানে জমিতে কাজ করছি। তাহলে আমরা কি করব, এখানে ফসলের ঘড়ি নামের একটা অপশন আছে। এখানে আমি জাস্ট বলবো আমি সিরাজগঞ্জ উত্তরপাড়াতে আমার জমিতে 30 বিঘা জমির উপরে আমি ধান চাষ করা শুরু করেছি। এই যে উনি বললেন, বলার সাথে সাথে এটা আমাদের সিস্টেমে ইন্টিগ্রেট হয়ে গেছে এবং সমস্ত ডিপার্টমেন্ট এগুলোর সাথে সংযুক্ত হয়ে গেছে। এখন ওনার এই যে বিষয়টা হওয়ার পরে আমাদের যে সিস্টেম, ওখানে আইওটি সিস্টেম করা আছে। এখন যদি উনি প্রোডাক্টটা পণ্য বিক্রি করতে চান, তাহলেও জাস্ট শুধু তার এই ইয়াতে গিয়ে ওনার যে পণ্য আছে, পণ্যতে গিয়ে বলবে, এখানে জাস্ট বলবে যে আলু 50 টাকা কেজি, 500 কেজি আমার আলু আছে। আমাদের সরাসরি একটা যোগাযোগ, যেটা সরাসরি আমাদের সিস্টেম এটা আমাদের সফটওয়্যারে এবং অ্যাপ্লিকেশনে এন্ট্রি করে দিবে এবং একই সাথে একীভূত করবে যারা হচ্ছে হোলসেলার আছে। এই ফ্যাসিলিটিসটা হচ্ছে এই অ্যাপের মাধ্যমে পাবে। তাহলে আমরা মনে করছি এই ফ্যাসিলিটিসের কারণে তারা খুব সহজেই এটা
করতে পারবে। এছাড়াও তো আমাদের ট্রেনিং জন্য যারা আমাদের ওখানে নিয়োজিত কর্মী থাকবেন তারা ট্রেনিং দিবেন, আর অন্য বিষয়গুলো আমরা পরবর্তীতে আরো বুঝতে পারবেন সহজের মনে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তী একটা প্রশ্নে আপনার কাছে চলে যাচ্ছি। আমরা জানি যে বর্তমান বাজারে সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য কিন্তু অনেক ঊর্ধ্বগতি। তো এগ্রিচেন কিভাবে নিশ্চিত করবে যে একজন সাধারণ ভোক্তা ন্যায্য মূল্যে পণ্যটি ক্রয় করতে পারছে? একদম খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। দেখুন, আমরা প্রতিদিনই নিউজ পেপারে দেখি যে আমার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের যে একটা হাহাকার পড়ে, বা মানুষ যে একটা তাদের যে একটা কর্ম, আমাদের দেখেন আমরা বাংলাদেশে বা ঢাকা শহরে অধিকাংশই কিন্তু চাকরিজীবী, তো তাদের চাকরির কিন্তু স্যালারির একটা লিমিট রয়েছে, বা আর্নিং এর বা আয়ের একটা লিমিট রয়েছে। এই লিমিটগুলোতে হঠাৎ করে যদি আপনার দামগুলোকে খুব ঊর্ধ্বগতি করা হয় বা করে হয়ে যায়, তখন তার কিন্তু সংসার বা তার যে চলার পথটা কিন্তু একটু বাধাগ্রস্ত হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, সেটা হলো দেখুন, এই যে সিন্ডিকেট বলছি, এটা একটা শব্দ বা এটার সাথে যারা জড়িত আছে, আমরা কি আসলে এটাকে কখনো নির্মূল করতে পেরেছি, বা আমরা এমন কি পদক্ষেপ নিয়েছি যেটা নির্মূল হয়েছে? সমস্যাটা হয়ে যায় কোথায়? যখন আপনি কাউকে বাধা দেওয়ার চেষ্টা করেন, সে তার প্রতিরোধ করার চেষ্টা করে, তখন একটা সংঘর্ষ সৃষ্টি হয় এবং পরবর্তী সেটা সৃষ্টি হয় না। আমরা এখানে এমন একটা প্রযুক্তির মেলবন্ধন করেছি, যে মেলবন্ধনের মাধ্যমে সরাসরি কৃষক তার ন্যায্য অধিকার পাবে এবং ভোক্তা তার ন্যায্য মূল্যের যে প্রোডাক্ট সেটা কিনতে পারবে। এটা কিভাবে করেছি? বাংলাদেশের আইন অনুযায়ী বলছে যে কৃষক তার উৎপাদিত পণ্যের পুরে 30 থেকে 40% প্রফিট করতে পারবে ক্ষেত্র বিশেষে, এবং একই সাথে বলা হয়েছে যে ভোক্তা যিনি পাইকারি বিক্রেতা উনিও প্রায় 30% লভ্য অংশ পাবেন। একই সাথে আমাদের যারা পাইকারি বিক্রেতা থেকে খুচরা বিক্রেতা বলছি আমরা যেটাকে, রিটেইলাররা যারা, তারাও কিন্তু 25%-এর মতো প্রফিট করতে পারবে। কিন্তু সমস্যাটা হয়ে গেল কোথায়? কৃষক যখন পণ্য উৎপাদন করে ফেলছে, এই পণ্যটাকে একদম ভোক্তা পর্যন্ত পৌঁছানোর জন্য 7 থেকে 8 ধরনের মেকানিজম এখানে কাজ করে। লোকাল একটা সিন্ডিকেট কাজ করে, তারপরে জেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক বা শহর ভিত্তিক, এগুলোকে কেউই আসলে দমাতে পারে না। যদি আমরা এই সিস্টেমকে ইন্টিগ্রেট করি, কৃষক যখন ফসল ফলাবেন তখনই আমরা জানতে পারবো এবং কি ধরনের ফসল বাংলাদেশে হচ্ছে, আবার একই সাথে আমরা জানতে পারবো কি ধরনের ফসল বা সবজি আমার বাংলাদেশে লাগবে। তাহলে দুইটাকে আমরা ব্যালেন্স করব। আমরা এটা বলছি হারভেস্ট ভার্সেস ডিমান্ড। এই দুইটা যখন সৃষ্টি হবে তখন আমরা দেখতে পারবো কি ধরনের প্রোডাক্ট উৎপাদন হচ্ছে এবং কি ধরনের প্রোডাক্টের প্রয়োজন আছে। তখন এই দুইটাকে মেলবন্ধন করে যেটা শর্ট রয়েছে সেটা নিয়ে আসবে। একই সময় এই যে কৃষক পণ্য উৎপাদন করলো, এই পণ্য উৎপাদন তার কস্ট কত সেটা আমরা জেনে যাব, এবং এটা যখন হারভেস্ট হয়ে যাবে তখন এটার সাথে গভর্নমেন্ট যুক্ত যে যখন মার্কেটে নিয়ে আসবে, গভর্নমেন্টের যে প্রাইস নির্ধারণ করা আছে সেই নির্ধারিত প্রাইজেই এটা যুক্ত হবে। তখন ধাপে ধাপে এটা ডিজিটাল লেজারের মাধ্যমে একদম ডিজিটাল পদ্ধতিতে প্রত্যেকটা পদক্ষেপের নির্ণয় করা হবে। এবার আসি আপনার সে প্রশ্নের শেষ জায়গাটাতে, যেখানে আপনি বলেছেন যে কিভাবে আমি একজন ভোক্তা নিশ্চিত হব। আমরা আপনাকে দুটো সুযোগ দিচ্ছি। একটা সুযোগ হলো, আপনি যখন এই বাজারে গিয়ে আপনি প্রোডাক্ট ক্রয় করুন বা ক্রয় করছেন, এরকম একটা সময় এখনো আপনি ঠিক প্রোডাক্টটাই ক্রয় করবেন, কিন্তু সুবিধা হলো যে আপনি প্রোডাক্টটা ক্রয় করার আগে আমাদের এখানে যেরকম একটা ইয়া রয়েছে দেখতে পাবেন, এখানে একটা কিউআর কোড রয়েছে। যে ভোক্তা কিভাবে উপকৃত হবে, একদম ট্রান্সপারেন্ট একটা সিস্টেম আমরা দিয়েছি। ভোক্তাকে আমাদের অ্যাপ্লিকেশনসের শুরুতেই তাকে প্রথমত চেক দ্য মার্কেট প্রাইস নামের একটা অপশন আপনার হাতে দিয়ে দিচ্ছি। আপনি জাস্ট এখন বাজারে যাবেন এবং বাজারে গিয়ে যে রিটেইলার আছে যার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন, তার ওখানে এরকম একটা স্ক্যানার রয়েছে, ঠিক এরকম একটা স্ক্যানার রয়েছে। এই স্ক্যানারে আপনি জাস্ট স্ক্যান করবেন। দেখুন আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কোন প্রাইসটা আসলে ন্যায্য একটা প্রাইস। যে প্রাইসটা ব্লু কালার দেওয়া আছে এটা আপনি ক্রয় করতে পারবেন, এবং যে প্রাইসটা ব্লু কালার দেওয়া নাই এখানে ওভারডিউ করা হয়েছে এবং এখানে সিন্ডিকেট কাজ করছে, আপনি জাস্ট একটা প্রেস করার সাথে সাথে ভোক্তা অধিকারে আপনার এই কমপ্লেনটা লঞ্চ হয়ে গেল, আপনি প্রোডাক্টটা কিনবেন না। তাৎক্ষণিকভাবে আমরা আমাদের সিস্টেম থেকে এই যে অ্যাগ্রোচেল ঢাকা ফ্রেশ নামের যে দোকান যিনি রিটেইলার আছেন তাকে আমরা কি করব, তাকে আমরা ব্লক করে ফেলবো, তার আইডিটাকে লক করে ফেলবো, সে আর কোনো ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারবে না। তাহলে আপনি জানতে পারছেন যে সরকার নির্ধারিত, এবং আপনি এখানে আরও দেখতে পারবেন যে
এই খাবারটা বা এই যে সবজিটা, এটা দেখুন এখানে লেখা আছে ফার্মার বিক্রি করেছে 72 টাকায় এবং হোলসেলার বিক্রি করেছে 82 টাকায় এবং আমরা কিনবো হচ্ছে 92 টাকায়, 94 টাকায়। সো এখানে আপনার অ্যাকচুয়াল প্রাইস দেখাচ্ছে 94 টাকা অ্যাকচুয়াল প্রাইস, তার মানে এটা একবারেই সঠিক একটা প্রাইস যেহেতু ফার্মারের প্রাইস সহ। তার মানে এখানে কেউই প্রাইস পরিবর্তন করতে পারবে না। ফার্মার যখন প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসে তখনই প্রাইসটা লক হয়ে যায় এবং গভর্নমেন্টের প্রাইসের সাথে যুক্ত হয়ে যায়। সো আমরা এখানে আপনার ভোক্তার সর্বোচ্চ নিশ্চয়তা দিচ্ছি যে কোনো প্রোডাক্টের প্রাইস কখনোই আমরা অতিরিক্ত হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, মানে সম্পূর্ণ ইয়েটাই আপনার হচ্ছে প্রক্রিয়াটা একটা অ্যাপসের মাধ্যমেই আমাদের কার্যক্রমটা হবে। রাইট। আচ্ছা ওকে, আমি আপনার কাছে নেক্সট একটা প্রশ্নে চলে যাচ্ছি। মধ্যস্থভোগী বা সিন্ডিকেট কিভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে বাজার নিয়ন্ত্রণ থেকে ছিটকে পড়ে, আর এর কারিগরি দিকটা কি? আসলে দেখুন, যখন সিন্ডিকেটটা হয় কিভাবে আমাদের আগে এটা বুঝতে হয়। সিন্ডিকেটটা হলে যে আমাদের বাংলাদেশে একটা পদ্ধতি রয়েছে, দাদন পদ্ধতি বলে একটা পদ্ধতি রয়েছে। মানে কৃষক আবার মানে জমিতে চাষ করবে, আমি তাকে টাকা দিব, আমি এখন তার ইয়াটা আমি নিয়ে নিব, এখন মার্কেটের দামে নেই আর কিভাবে নেই, এই একটা পদ্ধতি রয়েছে। এখানে একটা সিন্ডিকেটের মতো কাজ করে। আমাদের সিস্টেমটা হবে কৃষকরাকে আমরা প্রথমত প্রযুক্তিগত, কারিগরিগত এবং ডিজিটাল স্মার্ট কৃষির যন্ত্রপাতির মাধ্যমে তাকে সহায়তা দিচ্ছি। তাকে বীজ, তার সার, তার যে জমিতে যা যা প্রয়োজন, লেবার, সবগুলোকে আমরা সাপোর্ট দিচ্ছি। পাশাপাশি তাকে আমরা এই কৃষিতে কি ধরনের কাজ সে করছেন তারপরে আমরা ট্রেনিং প্রদান করার ব্যবস্থা করছি। একই সাথে আমরা এখানে লোন ব্যবস্থা রেখেছি যাতে উনি তার যদি প্রয়োজন মতো 3 মাস বা 4 মাসের ব্যবধানে একটা লোন নিতে পারবে এবং এটার কোনো ইন্টারেস্ট নাই, দ্যার ইজ নো ইন্টারেস্ট। সো এইখানে কৃষক যখন এগুলো নিজস্ব অর্থায়নে আমাদের সহযোগিতা করবে তখন উনি কিন্তু এই প্রোডাক্টটা আর তার বাড়ির কাছে কোনো ব্যক্তির কাছে আননোন দামে বিক্রি করবে না। কেন? প্রথম যখন কৃষক প্রোডাক্ট উৎপাদন করবে একই সাথে কৃষককে জানানো হবে আপনি যে ধান উৎপাদন করছেন এই ধানের জন্য সরকার নির্ধারণ করেছে আপনার উৎপাদিত খরচের উপরে 40% প্রফিট করতে পারবেন। তাহলে যদি ধরে নেন তার উৎপাদিত খরচ 50 টাকা হয় তাহলে 40% কত হবে? 70 টাকা হবে, 20 টাকা হবে। তাহলে 70 টাকা যদি হয় তাহলে উনি 70 টাকা আমার কাছে বিক্রি করবে না উনি সিন্ডিকেটের কাছে 54 টাকা বিক্রি করবে? আচ্ছা অবশ্যই, তাহলে এটা খুবই কৃষক কিন্তু আমার কাছে বিক্রি করবে। তখন আমরা একই চ্যানেলেই আমাদের যারা হোলসেলার আছেন, রিটেলার আছেন, তখন একই ধাঁচে তারা এটা করবেন। কেউই প্রাইস চেঞ্জ করতে পারবে না। এই প্রাইসগুলো পার্ট টু পার্ট লক হয়ে যাবে এবং ডেলিভারি ম্যানেজমেন্টগুলো আমাদের হাতে থাকবে। তাহলে কি হচ্ছে, যে সিন্ডিকেট করতে চাচ্ছে তার কাছে তো প্রোডাক্টই আসতেছে না, তাহলে সে আর সিন্ডিকেট কিভাবে করবে? আমরা যদি সিন্ডিকেটের সাথে মারামারি করতে যাই বা তাদেরকে বাধা দিতে যাই তারা হয়তো প্রতিহত করতে পারে। সো আমরা এখানে সিন্ডিকেট যারা করছেন বা করার চেষ্টা করছেন তাদেরকে আমরা বলছি যে আপনারা সিন্ডিকেটে করেন না, আপনারা আমাদের সাথে একটা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য পার্টনার হিসেবে কাজ করুন, আপনাদের আইডেন্টিটি থাকুক এবং আপনারা আমাদের সহায়তা করুন, আমাদের সাথে প্রতিরোধ করার চেষ্টা করবেন না। আমাদের সকলেই স্মার্ট বাংলাদেশ গড়তে হবে, কৃষকের ন্যায্য অধিকার দিতে হবে এবং ভোক্তার তার ন্যায্য অধিকারের প্রোডাক্ট কেনার এই নিশ্চয়তা আমাদেরকে করতে হবে। এই প্রজেক্টে আপনারা যে নিউরাল গ্রেডিংয়ের ব্যবহার করেছেন সেটা এআই অ্যানালিটিক্স ব্যবহারও করেছেন। তো এই প্রজেক্টগুলো পণ্যের গুণমান এবং বাজার স্থিতিশীলতায় কি ভূমিকা রাখবে? একদম কারেক্ট একটা প্রশ্ন করেছেন। দেখুন, আমরা এআই অ্যানালাইটিক্স এখানে ব্যবহার করার উদ্দেশ্য হলো এআই এমন একটা এখন ভার্চুয়াল এই ইন্ডাস্ট্রিতে এআই এমনভাবে কাজ করছে, আমি এখন যে কথাগুলো বলছি এই ভয়েসগুলো কিন্তু রেকর্ডেড আকারে থাকছে। ব্যাপারটা এরকম বিষয়টা। সো এআই আসলে ওর জানে না এমন কোনো তথ্য নাই। ওকে যদি সঠিক তথ্য দিয়ে প্রম্পট দেওয়া যায় বা ওকে যদি কিছু তথ্য দেওয়া যায় ও সব তথ্যকেই, মানে আপনি ইন্টারনেটের সাথে যতগুলো সংশ্লিষ্ট কাজ করবেন, কখনো ফাইল আপলোড করবেন, কখনো ছবি আপলোড করবেন, সব কিছুর পিছনে এআই একটা কাজ করে। তার ভার্চুয়াল ইন্টেলিজেন্সি যে সিস্টেমটা বা ইঞ্জিনিয়ারিংটা কাজ করে সেটা আমাদের এখানে কাজ করবে। তার মানে হলো এই যে কৃষক কোথায় কত ধরেন নিউজ হয়েছে, কৃষক কোথায় কি ফলন করছে, কে কোন ভিডিও করছে, কে কথা বলছে, সব কিছুকে অ্যানালাইটিক্স করে এবং আপনি বাজারে গিয়ে যে দ্রব্যমূল্যের দাম বেশি দেখে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস
দিচ্ছেন যে আলুর দাম বেড়ে গেছে বা নিউজ করছে, সার্বিক বিষয়ের উপরে ও অ্যানালাইটিক্স করে আমাদের বিভিন্ন ডাটা প্রদান করবে, এক নাম্বার। দুই নাম্বার, আমরা যে নিউরাল গ্রেডিংটা করেছি, গ্রেডিংটা হচ্ছে যে যে কৃষক যখন পণ্য উৎপাদন করার জন্য ব্যবস্থা করবে, তখন আমরা আইওটি টেকনোলজির মাধ্যমে একটা টেকনোলজি তাকে দিব, যেটা তার মাটির গর্ভস্থ রেখে দিবে। সেখান থেকে মাটির মধ্যে আমরা মাটির উর্বরতা, মাটির নিউট্রিশন, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, কী কী জিনিসের প্রয়োজন হবে, কতটুকু পানির প্রয়োজন হবে, এইগুলো আমরা পাবো। সেকেন্ডলি আরেকটা এই সিস্টেমে আরেকটা গ্রেডিং পাবো, যে গ্রেডিং দিয়ে আমাদের এই নিউরো গ্রেডিংটা আমাদের মোবাইলের ভিতরে সেট করা দেওয়া হয়েছে, যেখান থেকে একজন কৃষক যখন প্রোডাক্ট উৎপাদন করবে, ওই প্রোডাক্টের সে একটা স্ক্যানিং করে এরকম একটা ভিডিও করবে। এই ভিডিও থেকে তার যদি ওই শস্যতে কোনো ধরনের পোকামাকড় বা রোগ ব্যাধি হয়ে থাকে বা হচ্ছে, এগুলো তাকে দেখাবে যে এই রোগ হচ্ছে, এই ওষুধ দিতে হবে, এটা করতে হচ্ছে, এবং আপনার প্রোডাক্টের মান এরকম বাড়বে। এইভাবে গ্রেডিংটা সৃষ্টি করবে, প্রোডাক্টের মানটা সম্পূর্ণ রকমের মানে কি বলবেন, যে আমরা যে ধরনের সার বা যেগুলো ব্যবহার করলে আমাদের জমি এবং আমাদের খাদ্যের সমস্যা হয়, সেগুলো থেকে একদম বাকি রেখে, মানে কোনো কিছুই ব্যবহার করতে পারবো যেটা আমাদের শরীরকে ক্ষতি করে। বলতে পারি ন্যাচারাল বা হার্বাল বলে একটা শব্দ আছে, ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে এই প্রযুক্তির সাথে ইন্টিগ্রেট করে করা যায়, সেই সিস্টেমটাই আসলে এখানে দেওয়া আছে। এনবিআর এর জন্য অ্যাগ্রোচেন আলাদা মডিউল রাখা হয়েছে, অ্যাগ্রোচেনে যেটা, সেটা কিভাবে সরকারের কোষাগারের ভ্যাট এবং ট্যাক্স আদায় বৃদ্ধি করবে? সুন্দর কথা বলেছেন। যেহেতু আমি অ্যাগ্রি ফিনটেক নিয়ে কাজ করি, এবং এই কাজ করতে গিয়ে দেখা গেছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে খুচরা বিক্রেতা বা এই যে প্রতিদিনের যে খাদ্য দ্রব্যগুলো, এই দ্রব্যগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে কি বলছে? বাংলাদেশের প্রেক্ষাপটে বলছে যে আমার 1,68,81,000 কৃষক রয়েছে, এবং তার সাথে প্রায় 3,20,00,000 লোক জড়িত, ফ্যামিলি জড়িত, প্রায় 54% লোক, মানে 45% কর্মসংস্থান আমার এই 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 ইন্ডাস্ট্রিতে রয়েছে। সেখানে আমাদের 3,95,000 বা 4 লক্ষর মতো আমাদের হোলসেলার রয়েছে, যেখানে 87 লক্ষের মতো আমাদের পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা রয়েছে। এই যে একটা ইন্ডাস্ট্রি, এখানে যে লেনদেনগুলো হয়, দেখুন আমি একজন রাষ্ট্রের নাগরিক, আমি যখন রাষ্ট্রের নাগরিক, তখন রাষ্ট্র আমাকে যখন থাকার জায়গা দিয়েছে, তখন রাষ্ট্রকে আমার দেবার মতো কিছু রয়েছে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে রাষ্ট্রের ট্যাক্স, ভ্যাট যেগুলো আমি দিব না, তাহলে রাষ্ট্র এখান থেকে কীভাবে উপকৃত হবে, রাইট? এখন দেখুন আপনার বাড়ির পাশে যে ভ্যানে সবজি বিক্রি করে, সে কিন্তু কোনো ট্যাক্স ভ্যাট দিচ্ছে না, কিন্তু আমি বলছি আপনাকে, আপনার বাংলাদেশ ঢাকা শহরে 420টা বড় বড় দোকান আছে, যারা বলছি আমরা মাল্টি ভেন্ডর, বা আমরা বলতে পারি যে বড় পাইকারি বাজার। হ্যাঁ, এই পাইকারি বাজার থেকে যখন আপনি দেখবেন যে প্রায় 1700 বা 1800 আমাদের খুচরা আউটলেটগুলো রয়েছে, আউটলেটগুলো হয়তো কোনো সিস্টেমের মাধ্যমে ভ্যাট পরিশোধ করছে, কিন্তু এই যে বড় সংখ্যক একটা লোক ভ্যাট এবং ট্যাক্স থেকে, আপনি ভ্যান থেকে যে সবজি কিনছেন, আপনি কি আদৌ জানেন যে এটার ভ্যাট বা ট্যাক্স দেওয়া হয়েছে কিনা, রাইট? আমরা বলছি প্রত্যেকটা দানা, প্রত্যেকটা কেজি যখন বিক্রি হবে, ডিজিটাল লেজারের মাধ্যমে সরাসরি ওই পণ্যের যে পরিমাণ ভ্যাট বা ট্যাক্স সরকার নির্ধারণ করেছেন, তা সরকারের এনবিআর এর কোষাগারে যুক্ত হবে আমাদের সিস্টেমের মাধ্যম দিয়ে। তাহলে যেটা হবে যে এই যে $45 বিলিয়ন মার্কেট, বা 5 লক্ষ বা 4,80,000 কোটি টাকার মার্কেটের যে ভ্যাটটা, এটা সরাসরি সরকারি কোষাগারে যাওয়ার সুযোগ রয়েছে, যেটা আমরা ধারণা করেছি প্রায় 15,000 থেকে 45,000 কোটি টাকা বাৎসরিক ভ্যাট এনবিআর সংগ্রহ করতে পারে এই সিস্টেমের মাধ্যমে, যেখানে তার সিঙ্গেল কোনো টাচ প্রয়োজন হবে না। তো খুবই সুন্দর একটা পরিকল্পনা। তো আমি আপনাকে নেক্সট একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে আমরা জানি যে বাংলাদেশে যখন আমরা ফসলগুলো পরিবহনের সময় কিন্তু বেশিরভাগ সময় পচে যায়, যখন আমরা ফসলগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, তো অ্যাগ্রোজেনের যে পার্টনার হ্যাব এবং হচ্ছে আইওটি সেন্সরগুলো কিভাবে এই পচন রোধে কাজ করবে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের যে ডেলিভারি বা লজিস্টিক্স হাবসগুলো রয়েছে, এখানে আমরা বিভিন্ন কারণে এটা হয়ে থাকে। অনেক সময় দেখা গেল যে প্রোডাক্ট আমার উৎপাদন হয়েছে আজকে, কিন্তু আমি সিন্ডিকেটের কারণে প্রোডাক্টগুলোকে আমি স্টক করে ফেলেছি, যার কারণে দীর্ঘ একটা সময় এখানে আছে। আবার দেখা গেল যে এখানে আবহাওয়াজনিত কারণ রয়েছে, আবার
রাস্তার ট্রাফিক জ্যামের একটা সমস্যা আছে, কোনো একটা ঝামেলা হওয়ার কারণে আসতে পারছে না, অনেকগুলো কারণ রয়েছে। বাট এখানে যে মেজর কারণগুলো আমরাকে ইনশিওর করার চেষ্টা করেছি যে কৃষকের যে মানে ধরে নেন একটা পণ্য বা বেগুন বলছি বা আলু বলছি বা বেগুন বা ঢেঁড়স বলতে বোঝায় বা ভেন্ডি বললে বোঝায়, যেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু আলু কিন্তু অনেক দিন থাকে, পেঁয়াজ অনেক দিন থাকে। কিন্তু এই জিনিসগুলোকে যদি আপনি মার্কেটকে সংকট করার জন্য স্টক করে ফেলেন, জমি থেকে তোলার সাথে সাথে নষ্ট করে হয়ে হবে না, কিন্তু দীর্ঘ একটা সময় পরে হবে। এটা আমরা সিস্টেম করছি কৃষক যখন তার জমি থেকে ওই ফসলটা উঠে ফেলবেন, রাইট? আমাদের সিস্টেম গভর্নমেন্ট, বাণিজ্য মন্ত্রণালয়, এগ্রিকালচার মিনিস্ট্রি, ভোক্তা অধিকার এবং কনজিউমার হাব সবাই এই তথ্যটা জানবেন যে রাজশাহীর ওই কৃষক আজকে জমি থেকে ফসল উৎপাদন করেছে। তাহলে আমার সিস্টেম জানবে যে আজকে যদি উৎপাদন করে থাকে তাহলে পার্টনার হাবে কতক্ষণে আসবে, পার্টনার হাব থেকে কতক্ষণে আসবে। এখানে আমরা একটা সেন্সর কাজ করিয়েছি। প্রথমত যখন কৃষক থেকে প্রোডাক্টটা আসবে তাৎক্ষণিকভাবে আমাদের এখানে যারা লোকাল এজেন্ট রয়েছে, যারা আমাদেরকে সহযোগিতা করছে, এই এজেন্টগুলো তার মোবাইলে গিয়ে কৃষকের যখন পণ্য উৎপাদন করবে তখন আমাদের এখান থেকে যে এজেন্ট হাব থেকে একটা নিউরাল এআই গ্রেডিং, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই নিউরাল এআই গ্রেডিং থেকে ক্যামেরা ওপেন করবে। এরকম করে ক্যামেরা ওপেন করে এরকম একটা ছবি ভিডিও নেবে, নিলে পারে আমাদের এই প্রোডাক্টটা এখানে গ্রেডিং করবে যে এটা কতটা সতেজ রয়েছে, এর মধ্যে ভিটামিন প্রোটিনের পরিমাণ কেমন আছে, এগুলো বিভিন্ন তথ্য এখানে সংগ্রহ করবে। ঠিক একইভাবে যখন পার্টনার হাবে আসবে তখন ওইখানে স্ক্যানিং হবে, তাহলে সেখানে আমার স্ক্যানিং হওয়ার পরে দেখাবে যেটা আর্দ্রতা কমে গেছে, এখানে ফ্রোজেনে লাগবে, বা এটাতে আমার 4 ডিগ্রি বা 5 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রায় আমার এই রুমে রাখতে হবে। এই সেন্সরগুলো এখানে কাজ করবে, তখন তার গ্রেডিং ঠিক রাখবে। আমরা যখন ট্রাকে মালটা উঠাবো বা লজিস্টিক্স হাবে যখন মালটা উঠবে, আপনি দেখবেন ওই মালটার কি পরিমাণ বা ওই প্রোডাক্টটার কি পরিমাণ যে ইয়াটা দরকার তার সুস্থ রাখার জন্য বা ভালো রাখার জন্য, সেইখানে আমাদের লজিস্টিক হাবস থেকে আমরা যখন অ্যাকসেপ্ট হবে তখন এখান থেকে সিস্টেমটা দেখাবে যে আমার রাস্তায় যে আমি আসতেছি, দেখেন সতর্কবার্তা, আপনার তাপমাত্রা থাকার কথা ছিল 5.5C, এখন আছে, যেটা দরকার ছিল 4.2। সো সতর্ক করছে যে আপনার টেম্পারেচার এটা মানে বেশি হয়ে গেছে, এটা আমরা অলরেডি সিস্টেমকে জানিয়েছি, আপনি টেম্পারেচার কমানোর জন্য যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো আপনি ফলো করুন। এইভাবে এখানকার তথ্যগুলো বের হবে। সো সেই করার কারণে আমাদের অ্যালার্টটা পাচ্ছেন, যে কারণে আমরা বলছি যে অবশ্যই প্রোডাক্টের যে পচনশীলতা এবং প্রোডাক্ট যে নষ্ট হয় তার বিষয়টা কিছুটা অনেকটা প্রায় আমরা 95% এখান থেকে কমাতে পারবো, যেটা মোটামুটি 5% আসলে পারে ধরে নেওয়া যায় যে অনেকটাই প্রোডাক্টের যে প্রাইস বা যারা বিক্রি করছেন সব জিনিস ঠিক থাকবে। ডিজিটাল খতিয়ান বা লেজার কিভাবে প্রতিটি লেনদেনের রেকর্ড রাখবে এবং এই তথ্য চুরি বা জালিয়াতি রোধে কোনো কাজে আসবে কিনা? আসলে প্রযুক্তি তো, প্রযুক্তির আমি আপনাকে বলতে পারবো না যে 100% গ্যারান্টি দিচ্ছি। আমরা ওই প্রযুক্তির ওই জায়গাগুলোতে কাজ করেছি যেখানে তথ্য চুরি হয় বা তথ্যের কোনো অপচয় হতে পারে বা তথ্য নিয়ে মানুষ অন্য কাজ করতে পারে। দেখুন, যেহেতু এটা ডিজিটাল পদ্ধতি, আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটা লেনদেন এবং প্রত্যেকটা তথ্য যেন আমাদের সিকিউর পজিশনে থাকে, এটা আমরা চেষ্টা করছি। এখন আপনার একটা প্রযুক্তির পিছনে তো অনেক দুষ্ট লোক থাকতে পারে, বাট তাকে প্রতিহত করার জন্য আবার আমরা লেয়ার রেখেছি, চেষ্টা করে দেখব এক। আর দ্বিতীয়ত যেটা বলেছেন ডিজিটাল লেজার, দেখুন আগামী 10 বছর পরে বা 5 বছর পরে বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশলেস বাংলাদেশের দিকে আগাচ্ছে, যেখানে মানুষ স্ক্যান করে মোবাইলে কোনো পকেটে কোনো টাকা রাখবে না, সবগুলো ডিজিটাল লেনদেনে যাবে। এতে হলে কি হবে, যখন সব কিছু আপনি ডিজিটাল লেজারে করতে পারবেন তখন আপনার আর দুর্নীতি হওয়ার জায়গাগুলো অলমোস্ট বন্ধ হয়ে যাবে। তাহলে যেটা হবে, বাংলাদেশে একজন ভ্যাট দিচ্ছে না, একজন ট্যাক্স দিচ্ছে না, একজন বিল দিচ্ছে না, এই যে জিনিসগুলো বিদ্যুৎ বিল নিয়ে বিদ্যুৎ বিল দিচ্ছে না, আমি জানেন এখানে যেটা হয় যে কৃষক এতভাবে প্রতারিত হয় যা কখনো কল্পনা করা যায় না। আমি একজন হোলসেলার, মানে আমি পাইকারি বিক্রেতা, আমার কাছে কৃষক কি করে, তার যে ফসল দিয়ে যায় যে আপনি বিক্রি করে আমাকে টাকা দিবেন, আমি তাকে বলি যে তোমার বিক্রি থেকে 10% আমি রাখবো,
কিন্তু আমি 2 দিন পরে তাকে জানাই যে আলুর দাম কমে গেছে, আমি একটা দামে বিক্রি করে দিচ্ছি, আপনাকে একটা লামসাম টাকা দিচ্ছি। কৃষক টাকা নিয়ে দেখে যে 70,000 টাকা লস। আচ্ছা আচ্ছা। তাহলে এটা কি যদি ডিজিটাল খতিয়ানে থাকতো তাহলে এটা জানা যেত যে কৃষক কত টাকায় বিক্রি করেছে আর হোলসেলার কত টাকায় বিক্রি করেছে, ম্যাচ করা যেত কিন্তু। তাহলে সেখানে কিন্তু একটা নিশ্চয়তা পাওয়া যেত যে এখানে কোনো ধরনের দুর্নীতি হয়নি। সো আমরা বলছি ক্যাশলেস সোসাইটি করার জন্য এই ডিজিটাল খতিয়ান করলে যেটা হবে, বাংলাদেশের কোথাও এই বিষয়ে বা আর্থিক কেলেঙ্কারি বিষয়ে কোনো দুর্নীতি হবে না। এটা নিয়ে বিশদ আলোচনা করা যেতে পারে। তবে আমরা চেষ্টা করেছি যে আগামী বাংলাদেশ ক্যাশলেস যদি হয় বা এই জায়গায় যদি আসে, তার যে একটা ভূমিকা, আমাদের এই যে $45 বিলিয়ন যে মার্কেট সাইজ, সেটাকে যদি আমরা ডিজিটাল লেভেলে নিয়ে আসতে পারি, তাহলে আপনি চিন্তাও করতে পারবেন না যে 4,80,000 কোটি টাকা, যেটা আমরা বলছি যে জিডিপির প্রায় 11%। আচ্ছা আচ্ছা। তো আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে আসছি। তো আমি আপনাকে আরেকটা কোশ্চেন করব যে এই প্রজেক্টটি কি সরকারি কোনো মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে, নাকি এটি একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল? মানে আসলে দেখুন, আমাদের দেশে আমাদের সরকারেরও অনেক রিসোর্স আছে এই ধরনের প্রজেক্ট তৈরি করার, হয়তোবা তারা বিভিন্ন জায়গায় করছেও। কিন্তু দুর্ভাগ্যজনক, আমি লাস্ট 5 বছর ধরে বাংলাদেশে এই টেকনোলজি নিয়ে কাজ করার চেষ্টা করছি, সেখানে আমি আসলে কোথাও দেখিনি যে সরকারি কোনো প্রজেক্ট খুব যে ভালোভাবে কাজ করেছে তা না। এটা আমি বলবো না যে সরকার পারে না, অবশ্যই তাদের মেধা আমার থেকে অনেক বেশি, তাদের রিসোর্স বেশি। কিন্তু দেখা গেছে যে সরকারকে যখন সরকারি কোনো প্রজেক্ট সরকার তৈরি করে, তখন এই প্রজেক্টের বিভিন্ন কারণে এটা ফেল করে। যেরকম অফিসার চেঞ্জ হয়ে যাচ্ছে, বা প্রযুক্তিগত দুর্বলতা থাকতে পারে, মেইনটেন্সগত দুর্বলতা থাকতে পারে। আমরা সরকারকে এটা কখনোই একবারে বিক্রি করব না, প্রথম কাজ হচ্ছে এটা। আমরা সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা এখানে বাণিজ্য মন্ত্রণালয়, আমরা এখানে এগ্রিকালচার মিনিস্ট্রি, আমরা এখানে এনবিআর, আমরা এখানে ভোক্তা অধিকার অ্যাসোসিয়েশন যেটা ক্যাব রয়েছে, ক্যাব ভোক্তা অধিকার, আমরা এখানে কাস্টমস, আমরা এখানে প্রধানমন্ত্রী যিনি হবেন বা এখন যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তার জন্য, প্রত্যেকটা সেক্টরের জন্য আমরা এখানে ডিজিটাল সিস্টেম লগইন করেছি, যে প্রত্যেকটা সেক্টর থেকে এই বিষয়গুলো তারা দেখতে পারবে। খুব চমৎকারভাবে আপনি জানতে পারবেন যে প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রী হয় বা চিফ উপদেষ্টা এখন দেশের প্রধান অবস্থানে আছেন, কিন্তু উনি যদি আলুর দাম জানতে চায় অথবা কোনো সিন্ডিকেটকে খুঁজতে চায়, বা উনি যদি মনে করে যে আমি এই জিনিসটা সম্পর্কে একটু জানবো, তাকে তার অধীনস্থ অধিদপ্তরকে জিজ্ঞাসা করতে হবে, রাইট? আমরা এমন একটা প্রযুক্তি এখানে ব্যবহার করার চেষ্টা করছি, যে প্রযুক্তি থেকে প্রধানমন্ত্রী বা যিনি চিফ উপদেষ্টা বা এখন যিনি আছেন চিফ উপদেষ্টা যিনি আছেন, উনি সরাসরি এখানে চিফ অ্যাডভাইজারের বা চিফ প্রধানমন্ত্রী এখানে অ্যাকাউন্ট থেকে দেখতে পারবেন যে সারা বাংলাদেশে কত টাকা বিক্রি হচ্ছে, কোন ফার্মার কত টাকা ইনকাম করছে, এখান থেকে কোন কোম্পানি 2 নাম্বারই করছে, এখান থেকে আমার কত টাকা আমাদের যে ভোক্তা আজকে মানে দাম কমার জন্য সেভ করতে পেরেছে, সব লেজার এখানে দেখতে পারবেন। এবং পাশাপাশি উনি এখান থেকে এটাও দেখতে পারবেন এআই নির্বাহী সংক্ষিপ্ত বিজ্ঞপ্তির মাধ্যমে, যে এখানে যখন ক্লিক করবেন সারা বাংলাদেশের চিত্রটা একটা রিপোর্ট আকারে চলে আসবে। তারপরের ফিচারে সিন্ডিকেট ওয়াচ নামের অপশনে গিয়ে দেখতে পারবেন যে এখানে অ্যালার্ট দিচ্ছে, তার মানে এই জায়গাগুলোতে সিন্ডিকেট হচ্ছে। উনি এখানে প্রেস করার সাথে সাথেই উনি এক্সিকিউট করবে কমান্ড যে আমি পুলিশ, র্যাব, সেনাবাহিনীকে ওদের অর্ডার দিলাম যে মুন্সিগঞ্জ, বগুড়া, যশোরে প্রোডাক্ট নিয়ে সিন্ডিকেট হচ্ছে, এই অঞ্চলগুলোতে রেটের আওতায় আনা হলো, শেষ। তাহলে একটা প্রাইম মিনিস্টার যখন তার দেশের চিত্রগুলো তার হাতে দেখতে পারবে, তখন কিন্তু অনেক অংশে দুর্নীতির একটা অংশ কমে যাবে। ঠিক একইভাবে আমরা শুধুমাত্র তাকে দিচ্ছি না, আমরা একইভাবে এখানে আমরা ভোক্তা অধিকারকে দিচ্ছি, আমরা কমার্স মিনিস্ট্রিকে দিচ্ছি, আমরা ডিএনসিকে দিচ্ছি, এনভিআরকে দিচ্ছি, এবং আমরা সবগুলোকে একদম সুপার মডেলে নিয়ে আসছি, যে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট যার জানা প্রয়োজন তার জানার জন্য কারো কাছে যেতে হবে না, সে অটোমেটিক্যালি সিস্টেমে দেখতে পারবে বাংলাদেশে কত প্রোডাক্ট তৈরি হয়েছে, কত ডিমান্ড রয়েছে। আমার ধরেন আনইথিক্যালি যেটা হয় যে আমি আজকে পেঁয়াজ ইম্পোর্ট করে ফেলেছি, কিন্তু আমার বাংলাদেশে পেঁয়াজ লাগবেই না, কেন? আমার আগামী পরশুদিন ঢাকাতে আমার বাংলাদেশে পেঁয়াজ উঠে যাবে। আমরা এইকে নির্ণয় করার জন্য আগে থেকে সিস্টেম করবে যে হারভেস্ট ভার্সেস ডিমান্ড। তো প্রাইম মিনিস্টার বা ভোক্তা অধিকার অথবা যিনি বাণিজ্য মন্ত্রণালয়ে জায়গায় আছেন, উনি জানতে পারবেন যে এই এলসিটা আসলে প্রয়োজন কিনা, কারণ আমার এখানে যে ডিমান্ড আছে, আমার এখন শর্ট নাই, তো যদি শর্ট থাকে তাহলে আমার এটা এলসি প্রয়োজন। তাহলে কি হবে,
আপনি জানেন না কিভাবে এই সিন্ডিকেটগুলো কাজ করে। আমাদের দেখবেন যে সামনে রোজা, হ্যাঁ, আমার কতগুলো লাইট হাউস, আমাদের জাহাজ মানে ওইখানে আছে, নদীর ভিতরে আছে, সাগরে আছে, যেগুলো 1.5 মাস আগে নামার কথা, কেন নামছে না? কারণ সামনে রোজা আছে, আমার রোজাতে এই পেঁয়াজ, রসুন, আলু, এই জিনিসগুলোকে দাম বৃদ্ধি করতে হবে, এগুলোকে মাঠে এখন মানে যদি শর্টেজ করি তাহলে তখন আমি প্রাইস হাই সেল করতে পারবো। আমাদের গভর্নমেন্ট এখান থেকে জানতে পারবে যে কোন এলসিটা কবে করা হয়েছে এবং এটা কেন এখনো আসে নাই, কেন এত দেরি করা হচ্ছে, এই তথ্যগুলো তাকে অটোমেটিক ভাবে তার কাছে চলে যাবে। সো কোনো ব্যক্তি প্রোডাক্ট আনার পরে কি কারণে প্রোডাক্টটা নামতেছে না এটা কিন্তু তথ্য কেউ দেয় না, রাইট? আমাদের সিস্টেম তাকে বলবে যে এই যে একজন ঢাকা ফ্রেশ নামের বা ঢাকা ট্রেডার নামের একজন কোম্পানি যিনি রসুন নিয়ে এসেছে এত মেট্রিক টন, যেটা আমার বাংলাদেশে 24 তারিখে প্রয়োজন ছিল, সে 24 তারিখে না দিয়ে এটা 2 মাস পরে দিচ্ছে, তাহলে এখানে কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলোকে অ্যানালাইসিস করার জন্য আমাদের এআই অ্যানালাইটিক্স টিম এখানে কাজ করবে, পাশাপাশি গভর্নমেন্ট ম্যানুয়ালি চেক করার সুযোগ পাবে। তাহলে সার্বিক এই দিকগুলো যদি আমরা ধরি তাহলে বাংলাদেশের এই চিত্রতে আমরা বলছি, আমরা একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে বলছি, আমি প্রযুক্তির একজন ছাত্র হিসেবে বলছি, যেহেতু আমি প্রযুক্তি নিয়ে কাজ করি, আমার প্রযুক্তির কোনো সার্টিফিকেট নাই, বাট আমি প্রযুক্তি নিয়ে কাজ করছি। আমি বাংলাদেশ সহ ইন্টারন্যাশনালি কয়েকটা কোম্পানির সাথে রয়েছি। আমি প্রযুক্তিকে ভালোবাসি, একজন প্রযুক্তি ক্ষুদ্র উদ্যোক্তা। আমি বাংলাদেশের এই আপামর জনগণ বা আমাদের বাংলাদেশের আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি চাইবো আমার এই প্রযুক্তি যদি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বা তাদের দুর্নীতি দমনে বা সিন্ডিকেট ব্রেকে কাজ করে, তার জন্য আমরা আলোচনা করতে পারি। তার জন্য বাংলাদেশের যারা প্রযুক্তিবিদ রয়েছেন, যারা এই অ্যাগ্রি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন, তাদেরকে সাধুবাদ জানাবো আমাকে তার টেবিলে নিয়ে যাওয়ার জন্য। আমি অবশ্যই যাব, তার সাথে কথা বলবো। আমাদের এই প্রযুক্তি যদি কাজ করে এবং আপনাদের সকলের সহযোগিতা যদি বাংলাদেশে থাকে, এই বাংলাদেশে $45 বিলিয়ন মার্কেটটাকে আমরা মোটামুটি বলছি 40% মানে আমরা নিম্নে আনতে পারবো। বলছি এখন যে খাদ্য আপনি খাচ্ছেন সেই খাদ্যকে 40% ডিসকাউন্ট নিয়ে আসা সম্ভব এবং 40% কমে আপনার খাদ্য উৎপাদন করা সম্ভব, খাবার কেনা সম্ভব। পাশাপাশি আমরা 15,000 থেকে 45,000 কোটি টাকা এই যে ট্যাক্স এখানে বা ভ্যাট ফাঁকি দেওয়া হয় তার একটা সুব্যবস্থা আমরা করতে পারবো। এছাড়াও অনেকগুলো সুবিধা আমাদের অ্যাপে রয়েছে এবং আমরা প্রতিনিয়ত এগুলোকে উন্নতি করার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে 2টা সিটি শহর নিয়ে আমরা পাইলট প্রোগ্রাম করছি। আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে বা বেশ কিছু দিনের মধ্যেই আমাদের এটা মার্কেটে সরাসরি আসবে, কনজিউমার ব্যবহার করার উপযোগী হবে এবং আমরা একই সাথে প্রায় পরবর্তী 20টা জেলা বা 400টা বাজারে এটা প্রতিস্থাপন করার চেষ্টা করছি। সকলকে আমার কথা শোনার জন্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।